বাড়িওয়ালার মেয়েকে ছাদে বিরক্ত করার অভিযোগে আমাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে, অথচ আমি জানতামই না যে বাড়িওয়ালার মেয়ে আছে বলে। দরজায় আটা দিয়ে লাগিয়ে রাখা হলদে রঙের কাগজটার টুকরোটি হাতে নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এখানে উঠেছি সবেমাত্র 1.5 মাস চলছে। 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে রেখেছি। দিন রাত মিলে যেই 7-8 ঘন্টার জন্য বাসায় থাকি তার প্রায় পুরোটা সময় কক্ষেই কেটে যায়। ব্যালকনিতেও বসা হয় না কিছু সময়। আর ছাদে তো যাইনি কোনোদিন। জানিও না বাড়িওয়ালার সন্তানাদি কতজন আছে, অথচ ওনারই মেয়েকে বিরক্তি করার অভিযোগে বাসা ছাড়ার নোটিশ আসলো। বিস্ময়কর ব্যাপারটা। ঘড়ির কাঁটা তখন 10টা বাজে। বাড়িওয়ালা 4 তলায় থাকেন আর আমি থাকি 3য় তলায়। ভাবলাম সরাসরি কথা বলে বিষয়টা পরিষ্কার করে আসা দরকার। অতঃপর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কোনো সারা শব্দ নেই। 14-15 সেকেন্ড বিরতি দিয়ে আবারও চাপ দিলাম। ভিতর থেকে শব্দ আসছে, অতঃপর দরজা খুলছে না। তাই আমি পাঞ্জাবির বোতামগুলো লাগানো আছে কিনা দেখে নিলাম এক নজরে। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। তখনই মাঝবয়সী একজন মহিলা দরজা খুলে দিলেন। আমি মুখে কিছুটা হাসি নিয়ে সহিষ্ণুভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম শুনে উনি চোখগুলো বড় বড় করে প্রথমে তাকালেন আমার দিকে, এরপর পিছনের দিকে কি যেন দেখলেন, পরে আবার আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। আদা মস্তক দর্শন বলতে যা বোঝায়। অতঃপর বললেন, নমস্কার, কাকে চাই? তখন বললাম, এটা তো সাদিক সাহেবের বাসা, তাই না? হ্যাঁ, এটা সাদিক সাহেবেরই বাসা। আমি 3য় তলায় ভাড়ায় থাকি। ওনার সাথে কিছু জরুরি কথা ছিল। উনি কি ভিতরে আছেন? আপনি একটু দাঁড়ান। জি আচ্ছা। মহিলা দরজাটা বন্ধ করে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। ডানে বায়ে অনুসন্ধানী পর্যবেক্ষণে আবারও নিশ্চিত হয়ে নিলাম যে আমি 4র্থ তলাতেই আছি নাকি, যেখানে বাড়িওয়ালারা থাকে। মিনিট 2 পর এসে দরজাটা খুলে ভিতরে যাবার অনুমতি দিলেন তিনি। আমি প্রথমে নিজের পায়ের দিকে তাকালাম, এরপর ওনার পায়ের দিকে। উনি খালি পায়ে আছেন। জুতা নিয়ে ভিতরে প্রবেশ করতে যাব, অমনি তিনি আটকে দিলেন। গলতটা বুঝতে পেরে জুতো জোড়া খুলে ভিতরে প্রবেশ করলাম। এবার উনি দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসলেন আর বললেন, সাহেব বলেছেন আপনাকে এখানে অপেক্ষা করতে, উনি খেয়ে আসছেন। আমি সোফায় বসতে বসতে বললাম, আপনি কি বলেছেন আমার কথা? জি, বলেছি। আচ্ছা, ঠিক আছে। তখন খুব কম মানুষের বাসাবাড়িতেই টেলিভিশনের দেখা মিলত। যেমন আমাদের গ্রামের কথাই বলি, গোটা গ্রামে একটি মাত্র টেলিভিশন, তাও আবার চেয়ারম্যান বাড়িতে। সপ্তাহের শুক্রবারে যখন ছায়াছবি হতো তখন সেখানে গায়ের মানুষের সমাগম ঘটে। টেলিভিশন বারান্দায় এনে টেবিলের উপর রাখা হয়। গোটা উঠানে মানুষ ভরে যায়। দাঁড়িয়ে বসে যে যেভাবে পারে ছায়াছবি দেখে। কেউ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে একবার যদি জায়গা ছেড়ে উঠে যায়, সে আর ওই দিন ছায়াছবির বাকি অংশ দেখার সুযোগ পায় না। এদিকে আমি নিজের চশমার কাঁচগুলো ভালো করে একবার পরিষ্কার করে নিলাম। ততক্ষণে সাদিক সাহেব আসলেন। লুঙ্গি পরে আছেন উনি, গায়ে পাতলা গেঞ্জি, কাঁধে গামছা। ওনাকে দেখে আমাদের গায়ের জামশেদ চাচার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছিল সাদিক সাহেব যেন জামশেদ চাচার জেরক্স কপি। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ওনাকে সম্বোধন করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। আমি দাঁড়িয়েই রইলাম। উনি আমার বিপরীত দিকের সোফায় বসলেন। এবার আমিও বসলাম। চোখ দুটো বন্ধ করে টুথপিক দিয়ে দাঁতে আটকে যাওয়া কিছু একটা বের করে আনার বৃথা চেষ্টা করলেন। এরপর বিরক্ত হয়ে সেটা সামনের টেবিলের উপর রেখে দিয়ে বলতে লাগলেন, তা কি মনে করে আমার বাসায়? 1.5 মাস হয়ে গেল আপনার। আমি বাসা করেছি আজ প্রায় 10 বছর হয়। আপনার মতো ভাড়াটে আমি একজনও দেখিনি। কথাগুলো বলার সময় উনি হাসছিলেন। ওনার মেয়েকে বিরক্ত করার পরে এভাবে হেসে কথা বলাটা আমার মনে কৌতূহলের সৃষ্টি করল। যদিও আমি বিরক্ত করিনি,
ওই নোটিশের নিখিরে বললাম আর কি। তো যাই হোক, তাহলে কি উনি এসবের কিছুই জানেন না? প্রশ্ন জাগলো মনে, তাই বললাম, আসলে আমিও এত ভালোবাসা আর পাইনি। প্রায় 5 বছর যাবৎ এই শহরেই আছি, সময় হয় না আপনার সাথে কথা বলার, তাই আসা। ভালো করেছেন। খেয়েছেন রাতে? জি, খেয়েছি। তা কি করছেন এখন? আম, চাকরির জন্য চেষ্টা করছি। বাড়িতে বাবা মা আছেন? জি, আছেন। তা কি খাবেন বলুন? চা খেতে পারি অবশ্য, যদি লেবু চা হয়। আপনি লেবুর চা পছন্দ করেন? জি, এটা ভালো লাগে আমার কাছে। আমিও তো লেবুর চা পছন্দ করি। এই বলে উনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন আর বললেন, আপনি বসুন, আমি আসছি। আমি বসে থাকলাম, ভাবতে লাগলাম ওই কাজটা তাহলে কে করলো? কে আমার দরজায় ওই কাগজটা লাগিয়ে দিয়েছিল? কেউ কি ফাজলামো করলো না তো? এদিকে ঘরটা বেশ গোছালো, দেয়ালে আনন্দ কিছু পেন্টিং শোভা পাচ্ছে। মনে হলো সৌন্দর্য বর্ধনের জন্য কিনে এনে লাগানো হয়েছে। আমি চারদিক দেখছিলাম, এমন সময় সাদিক সাহেব চলে আসলেন আর সোফায় বসতে বসতে বলতে লাগলেন, আমার স্ত্রী অসুস্থ, ঘুমিয়ে আছে। মেয়েটা সব কাজ একা সামলাতে পারে না। অবশ্য নেই, এজন্য মহল্লার একজন মহিলা আছেন 3 দিন ধরে, ওকে সহায়তা করে। একটু বসুন, চা আসছে। আমি বললাম, ওই হিন্দু মহিলাটি? হ্যাঁ, বেচারি সন্তানাদি নেই, তার স্বামীও অসুস্থ। যখন যেখানে পায় কাজ করে। এমনিতেও সবসময় যেভাবে পারে সহায়তা করে। তবে সে একটু আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। যে কেউ সাহায্য করতে চাইলে নিতে চায় না। কাজ করে খেতে পছন্দ করে, বলে কাজে লজ্জা নেই। কিছু মনে করবেন না, আপনার পরিবারের সম্বন্ধে আমার তেমন ধারণা নেই। সুযোগই হয়নি আসলে আপনার সাথে বসার এবার এসব নিয়ে কথা বলার। আমার কথায় উনি মুচকি হাসলেন আর বললেন, যেমনটি বলছিলাম, আমার স্ত্রী অসুস্থ। 3 মেয়ে ও 1 ছেলে আছে। ছেলেটা সবার ছোট, ও গ্রামের বাড়িতে আছে গত 4 মাস ধরে। ছোট ও মেজো মেয়েটা সেখানে, বড় মেয়েটা বাসায় আছে। টেলিফোনে জানিয়েছি ওদের, ওরা খুব শীঘ্রই আসবে। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায়। আমার জেলায় ওনার বাড়ি, আর আমি এটাই আজকে জানলাম। উনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন, তখনই ভিতরের কক্ষ থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসলো, বাবা চা রেখে গেলাম। এবার সাদিক সাহেব উঠে গিয়ে চা এনে টেবিলে রাখলেন, আমাকেও নিতে বললেন। আমি টাটকা গরম চা খেতে খুব বেশি পছন্দ করি। অনেকেই আছেন কিছুটা ঠান্ডা করে তারপরে খান। এদিকে প্রথম চুমুকেই মনটা ভরে গেল। কত জায়গায় কত রকমের চা খেয়েছি, হিসেব নেই, কিন্তু এমন সুস্বাদু চা ইতিপূর্বে কখনো খাইনি আমি। তো যাই হোক, সাদিক সাহেব কয়েক চুমুক নিয়ে জিজ্ঞেস করলেন, চা কেমন হয়েছে? দারুণ। এর আগে লেবুর এত সুস্বাদু চা আমি আর খাইনি। আমার কথা শুনে তিনি হাসলেন, তার চোখে মুখে গৌরবের ছাপ স্পষ্ট। তারপর তিনি বললেন, আমার মেয়ে চা বানানো শিখেছে তার দাদির কাছ থেকে। আমার মায়ের হাত খুব সুন্দর ছিল। শুধু চা নয়, উনি সব কিছু রান্নাতেই বেশ পারদর্শী ছিলেন। তা আপনাকে কি রান্না করে দেয়? আমি নিজেই রান্না করি, যদিও বেশিরভাগ সময় বাইরের খাওয়া দাওয়াটাই করা হয়। আগামী শুক্রবার জুম্মার নামাজ পর চলে আসবেন, দাওয়াত আপনার। ইনশাআল্লাহ। ততক্ষণে চাটা ফুরিয়ে এসেছে আমার। বললাম যে আমাকে এখন উঠতে হবে, শুক্রবারে আবার কথা হবে আপনার সাথে। আর হ্যাঁ, আপনি আমাকে তুমি করেও বলতে পারেন, তাতেই আমি অধিক স্বাচ্ছন্দ্য বোধ করব। উনি আবারও হাসলেন আমার কথায়। অতঃপর আমি চলে আসব। তিনি আমার পিছু পিছু দরজা পর্যন্ত আসলেন। সিঁড়ি বেয়ে নামতে যাব, তখন বলে উঠলেন, তোমার নামটা যেন কি? আমি একগাল হেসে বললাম, রিয়াদ আহমেদ। আপনি আমাকে রিয়াদ বলেই ডাকবেন। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। শহরে থাকার পিছনে বড় কারণ হলো সাহিত্য চর্চার সুবিধা।
ইতিমধ্যে 4টি বই বেরিয়েছে আমার। 5ম বই বের করার তোড়জোড় চলছে। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি সাহিত্যদের পরামর্শ নিতে তাদের কাছে দৌড়ঝাঁপ তো আছেই, সাথে অনেক পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী আর বন্ধু বান্ধব, তাদের কাছেই সারাদিন পড়ে থাকি। কাক ডাকা ভোরে বেরোই, ফিরি রাত 8টা-9টায়, কখনো 10টা-11টাও পার হয়ে যায়। বিছানায় শুয়ে ভাবছি, এটা আবার সাদিক সাহেবের বড় মেয়ের কাজ নয় তো? যদি হয়ও তো সে এটা কেন করবে? নিজেকেই নিজে প্রশ্ন করলাম। বাড়িতে টেলিফোনে কথা হয় মাঝে মধ্যে, চিঠিও পাঠাই। নতুন ঠিকানায় আসার পর তা জানিয়ে এখনও চিঠি পাঠানো হয়নি। আমি আমার মায়ের কাছে চিঠি লিখি, মাকে উদ্দেশ্য করে লিখি, যদিও তিনি পড়তে জানেন না। পড়ে শোনায় আমার ছোট বোন। তিনি নিজের ভাষায় যা বলেন তা আবার লিখেও পাঠায় সে। ঠিক করলাম কাল সময় করে একটা চিঠি লিখব মায়ের কাছে। রাতে ওইসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল টেরও পায়নি। পাশের মহল্লাতেই মসজিদ। ফজরে আশেপাশে সবার আগে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেন। তার আজানেই ঘুমটা আমার ভেঙে যায়। আজও এর ব্যতিক্রম হলো না। সারাদিন বাসায় ফেরা হয় না বলে প্রতিদিন ভোরেই গোসল করে বেরিয়ে যাই। গোসল সেরে পাটের তৈরি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরোতে যাব, তখনই খেয়াল করলাম হলদে রঙের একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে আছে। দরজার নিচ দিয়ে বাইরে থেকে কেউ রেখে গিয়েছে এটা। তবে এখন পড়ার সময় নেই, আজান হয়েছে অনেকক্ষণ হয়ে গিয়েছে। যেভাবে ছিল সেভাবে তুলে ব্যাগে থাকা প্রকাশিতব্য বইয়ের পাঙ্গুলিপিতে ভাঁজ করে রেখে দিলাম সেটা। তড়িঘড়ি করে হন করে ছুটে চললাম মসজিদের দিকে। নামাজ শেষে প্রতিদিন মসজিদের বারান্দায় কিছুক্ষণ বসে থাকি আমি। নিজের করা কৃতকর্মের হিসাব মেলানোর চেষ্টা করি, পারি না। পাপ ছাড়া চোখে কিছুই পড়ে না। এরপর নিজের লেখাগুলো দেখি, ভুল ত্রুটি খুঁজি। ভাবি যদি আল্লাহ পাক মেধাশক্তি কিছুটা হলেও বাড়িয়ে দেন। তার কাছে এটা আমার সরল মনের কামনা। এবার ব্যাগ থেকেই পাঙ্গুলিপিটা বের করলাম। এর ভিতরে হলদে রঙের ভাঁজ করা কাগজটি রেখেছিলাম, মনে ছিল না। এমনটি আমার সাথে প্রায়শই ঘটে। কখনো কখনো অতি নিকট অতীতের কথাও ভুলে যাই, যেখানে অনেক পুরনো অতীতের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ও পুঙ্খানুপুঙ্খ স্মরণে থেকে যায়, ভুলি না। অতঃপর কাগজটি নজরে আসায় মনে পড়ল। পাঙ্গুলিপিটা রেখে ভাঁজ খুলে নিলাম। সেই চেনা হাতের লেখা। না, এটা মসজিদে বসে পড়ব না, বাইরে যাই। অতঃপর বেরিয়ে এলাম। গলির রাস্তার একপাশে গিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা, বাবার মুখে শুনলাম আমার চায়ের বেশ প্রশংসা করেছেন, এর জন্য ধন্যবাদ। যে কারণে এটি লেখা। এতদিন আমি ভোরের পাখি ছিলাম, বলতে আমার আগে বিল্ডিংয়ে আর কেউ উঠতে পারতো না। আপনি আসার পর এটা বদলে গেছে। এখন আপনিই আগে ওঠেন, সকালে বেরোন, ফেরেন রাতে। জানি না কি করেন আপনি, জানতেও চাই না। আমার কাছে আপনাকে কেমন যেন মনে হচ্ছিল। একবার ছাদেও পর্যন্ত আসেননি, আর আমাদের বাসাতে তো নাই। তাই ভাবলাম আপনাকে একটু উপর নিচ দৌড়ঝাঁপ করানো যাক। কাল দরজায় যা লিখে রেখেছিলাম সেজন্য দুঃখিত, ক্ষমা করবেন। আমি চাইবো যেন চিঠির জবাব আসে। রেখে দিবেন যেখান থেকে আপনি এটা পেলেন, আমি নিয়ে নিব। ইতি নামটা না হয় পরে কখনো জানবেন। হাতের লেখাগুলো খুবই সুন্দর, বেশ গোছালো। পুরো লেখাটি পড়ে মনে মনে কিছুক্ষণ হাসলাম, বিস্মিতও হলাম। তারপর ভাঁজ করে সেটা পকেটে রেখে দিলাম। আর পথ চলতে চলতে নিজেকেই নিজে বলে উঠলাম, আগে মাকে চিঠি লিখে পাঠাবি, তারপর এর জবাব লিখবি। তাকে লিখবি যাকে এখনো দু চোখে দেখিসনি একবারও। রাতে বাসায় ফিরে দেখা অপরূপা সেই বাড়িওয়ালার মেয়ের নামে চিঠি লিখতে বসেছি। আরে আজব তো, আমি তো তার নামটাই জানি না। কি লিখব তাহলে তার নামের জায়গায়? দিব কিছু একটা লিখে। একের পর এক কাগজ নষ্ট করেই চলেছি। কাটছির করে ফেলে দেয়া কাগজে এর মধ্যেই উপচে পড়েছে টেবিলের নিচে রাখা ঝুড়িটাও।
বেচারা জড় বস্তু, মুখ ফুটে কথা বলতে পারলে হয়তো আমাকে খুব করে বকে দিত এমন অপচয়ের জন্য। চোখে ঘুম ঘুম ভাব, না লিখেও উপায় নেই। ভোরে দরজার নিচে চিঠি না পেয়ে যদি খালি হাতে ফিরতে হয়, পরে আবার কোনো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। অবশেষে নিজের মনের সাথে একরকম জোর জবস্তি করেই আবেগ অনুভূতিহীন সাদামাটা বাক্য গাঁথনিতে লেখা শুরু করলাম। হলদে পাখি, আপনি আমার কাছে নিতান্তই একটি কৌতূহল মাত্র, আর আমি কৌতূহল বয়ে বেড়াতে পছন্দ করি না। তাই এখানেই এর সমাপ্তি টানছি। এই হোক আমার থেকে আপনার প্রতি প্রথম ও শেষ চিঠি। ইতি 3য় তলার ভাড়াটে। এমন বেদঘুটে বিচ্ছিরি রকমের চিঠি পাবার পর আর কখনোই মুখ হব না ভেবে মনটা আনন্দে নেচে উঠল আমার। চিঠিটা ভাঁজ করে টেবিলে চশমার নিচে রেখে দিলাম, যেন ফজরে ভুলে না যাই। চশমা ছাড়া পথ চলতে অসুবিধা হয় আমার, এটা তো লাগবেই। যখন নেব তখন চিঠি রেখে যাবার কথাও মনে পড়বে। চিঠি রেখে চলে গেলাম আমি। ফিরলাম রাত 10:30টায়। দরজা খুলতেই আবারও হলদে রঙে ভাঁজ করা সেই কাগজ। কিছুটা বিরক্ত হলাম, কি লিখেছে তা জানতে হবে বলে হাতে তুলে নিলাম সেটা। মনে মনে নিজেকেই নিজে বলছিলাম, রিয়াদ, বাসাটা না শেষ পর্যন্ত তোর ছেড়েই দিতে হয়, কিন্তু এখন তো এটা ছাড়া যাবে না। আবার 1.5 মাসের টাকা অগ্রিম দেয়া, এই কটা দিন থেকেই যেতে হবে। কিন্তু থাকবি কি করে? যা শুরু হয়েছে একা থাকি, পাগলের মতো একা একা কথা বলেই যাচ্ছি। মনে মনে ভাবলাম, শুয়ে এবার চিঠিটা খুলতে হবে। অতঃপর শুয়ে এবার চিঠির ভাঁজটা খুলতেই চক্ষু চড়া গাছ। পুরো 1.5 পৃষ্ঠা জুড়ে লিখে রেখেছে, সাথে ডানে বায়ে উপরে নিচে কি সব লতা পাতা আঁকিবুকি করেছে। পড়তে লাগলাম। লিখেছে, এভাবে না লিখলেও পারতেন, তবে এতেই আমি খুশি। অন্তত জবাব তো পেয়েছি। বলেছেন কৌতূহলের কথা, আমাকে নিয়ে যে আপনার কৌতূহল তাই শুধু নয়, আপনাকে নিয়েও আমার অনেক কৌতূহল রয়েছে, আর সেই কৌতূহল থেকেই এর শুরু। জানেন, আমি না ছোটবেলা থেকেই খুব পারিবারিক শাসনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। বলতে আমার বাবা মা আমাকে সেটুকু স্বাধীনতায় দিয়েছেন যখন যেটুকু স্বাধীনতা আমার জন্য মঙ্গলজনক ছিল তারা ভেবেছেন। ঘরে কাউকে না জানিয়ে একা গেটের বাইরে যাওয়ার উপর ছিল কঠোর নিষেধাজ্ঞা। একদিন বাসার সামনে হাওয়াই মিঠাই আসলো, ছাদ থেকে সেটা দেখলাম আমি। রাস্তা নীরব থাকায় লোকটি দাঁড়াচ্ছিল না কোথাও। আমারও খুব লোভ হচ্ছিল হাওয়াই মিঠাই খাবো, তাই তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে নিজের কক্ষে যাই, আর সেখানে বইয়ের ভেতরে রাখা কদিন আগের মামার দিয়ে যাওয়া 20 টাকার একটা কচকচে নোট নিয়ে দৌড়ে রাস্তায় চলে যাই। মা রান্নাঘরে ছিলেন, বাবা বাসায় ছিলেন না। আমার বাকি 2 বোন খেলায় মগ্ন ছিল। ছোট ভাইয়ের জন্ম হয়নি তখনও। এরপর এই যে লোকটাকে পেছন থেকে ডাকতে লাগলাম, তার আর থামার কোনো লক্ষণ নেই। সে যেন আরো দ্রুত পায়ে এগোচ্ছিল। আমিও নাছরবান্দা হাওয়াই মিঠাই খাবোই খাবো, দৌড়াতে লাগলাম। একটা সময় পরে আমি পেছনে আসতে পারছিলাম না আর। এ যেন আমি অন্ধকারে আলোর পেছনে ছুটছি। আমি থমকে দাঁড়ালাম, কান্না শুরু করলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহর সহায় ঠিক তখনই বাবা এসে আমার সামনে হাজির। তার এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে ছিল আমার জন্য মুখরোচক সব খাবার। সেদিনের পর থেকে আর কখনোই আমি গেটের বাইরে একা যাইনি, যতদিন না সবকিছু বুঝতে শিখেছি, পথে ঘাটে চলতে শিখেছি। দেখুন না কি সব আজগুবি কথা শুরু করে দিলাম। আসলে মনের মধ্যে অনেক কথা জমে আছে জানেন তো, কিন্তু বলার মতো কেউ নেই। আপনি যেন কিছু মনে করবেন না আবার। এর উত্তর পেলে আবারও লিখব। আর যেমনটি বলেছিলেন, আগের চিঠিটায় যদি আপনার শেষ চিঠি হয়ে থাকে তাহলে আর লিখব না আমি। ইতি হলদে পাখি। চিঠিটা হৃদয়ে দাগ কেটে গেল আমার। দাগ কাটল ওনার অতি গুছানো সুন্দর লেখাগুলো। দাগ কাটল চারপাশে এত সুন্দর করে ফুল লতা পাতা এঁকে দেয়াটা। কতটা সময় নিয়ে এটি লিখতে হয়েছে, আঁকতে হয়েছে, মনের ভিতর সেই প্রশ্নগুলো জাগল। বিস্মিত হলাম কিছুক্ষণ আগেই, যা নিতান্তই আঁকিবুকি হিসেবে দেখছিলাম।
এখন তা আমার কাছে একটা শিল্পের মতো মনে হচ্ছে। কাগজে কাপড়ে পিঠায় আঁকিবুকি করাটাও একটা দুর্দান্ত শিল্প, যা বাঙালি নারীদের হাতের নিপুণ ছোঁয়ায় আনন্দ প্রাণবন্তন হয়ে ফুটে ওঠে। এই শিল্প আর 20 টাকার নোটের বিষয়ে দুটি কথা না বললেই নয়। আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজে মুদ্রা চালু হয় 1972 খ্রিস্টাব্দে 4 মার্চ। সেটি ছিল একটি 1 টাকার নোট, যাতে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। যেদিন এই নোট দেশের বাজারে ছাড়া হয়, সেদিন বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়। ওই নোটটি ছাপা হয় ইন্ডিয়ান সিকিউরিটি প্রিন্টিং প্রেসে, এবং এর দ্বিতীয় সিরিজে নোট মুদ্রণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে। এবং এতে ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সদস্যের একজন ছিলেন আমাদেরই বৃহত্তর ময়মনসিংহের কৃত সন্তান শিল্পচার্য জয়নুল আবেদিন। অন্যনারাও ছিলেন পটুয়া কামরুল হাসান, কেজি মুস্তফা, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম। আর 20 টাকার নোট প্রথম বাজারে আসে 1979 খ্রিস্টাব্দের 20 আগস্ট। এবার আমি নিজেকে অপরাধী ভাবতে লাগলাম ওই ধরনের বিদঘুটে 2.5 লাইনের একটি চিঠি লেখার জন্য। কিন্তু আমার চোখে ততক্ষণে রাজ্যের ঘুম এসে হাজির। এখনই না ঘুমালে বিদ্রোহ শুরু হয়ে যাবে। পরিণামে আমাকে ভুগতে হবে মাইগ্রেনের ব্যথায়। যতগুলো কারণে মাইগ্রেন হয়, তার অন্যতম একটি কারণ হলো পরিমিত ঘুম না হওয়া। তাই চট জলদি করে এক টুকরো কাগজ নিয়ে তাতে লিখলাম, হলদে পাখি, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না আর। মুক্তি দিন। উঠতে পারার জন্য 3য় তলায় বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন। ইতি হলদে চিঠির প্রাপক। জানি চিঠিটা পড়ার পরে প্রচণ্ড রকমের হাসবেন উনি। হলোও তাই। পরের দিন বৃহস্পতিবার ছিল। পরের চিঠিতে তার বর্ণনাও পেলাম। লিখেছে, আজকের দিনটি দারুণভাবে শুরু হয়েছিল আমার। চিঠি পড়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল একদম। তথাপি বারবার পড়ছিলাম। কি লিখেছেন আপনি? ও হ্যাঁ, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না আর। মুক্তি দিন। উঠতে পারার জন্য 3য় তলার বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন। সবকিছুই ঠিক ছিল, তবে সবচেয়ে মজার ছিল 3য় তলার বিশাল এক গগন রয়েছে, যা সীমাহীন কথাটি। বেশ সুন্দরভাবে কথা বলেন তো আপনি। যাক, আমার কথাগুলো এবার সেই সীমাহীন আকাশে মুক্ত মনে উঠতে পারবে তাহলে। আচ্ছা, একটা অনুরোধ করব, রাখবেন কিন্তু। অবশ্য যতক্ষণে আপনি আমার চিঠিটা পড়বেন ততক্ষণে মোটামুটি সব আয়োজন শেষ হয়ে যাবে। তবুও বলছি, আপনার প্রিয় খাবারের মধ্যে কি কি আছে? বিশেষ করে ভাতের সাথে কি কি খেতে অধিক পছন্দ করেন জানতে পারি কি? আমি অপেক্ষায় থাকবো, জানাতে ভুলবেন না যেন। ইতি হলদে পাখি। আসলেই যখন আমি চিঠিটা পড়ছিলাম তখন রাত প্রায় 11:30। কাল জুমার পরেই ওনাদের বাসায় দাওয়াত। এখন অযথায় নিজের পছন্দের খাবার তালিকা জানিয়ে লিখলে সেটা হবে এক ধরনের অবিচার। তার উপর সাদিক সাহেবের স্ত্রী অসুস্থ। উনি অসুস্থ না থাকলে একটা কথা ছিল। সব কিছু বিবেচনায় নিয়ে লিখলাম, হলদে পাখি। আমি জানি না কি লিখি আর তা কেমন হয়, তবে আমি মন থেকে যা আসে তাই লিখি। আপনার ভালো লেগেছে সেটা আপনার দৃষ্টিভঙ্গির বিষয়। আর যদি গভীরের কথা বলি, তাহলে হঠাৎ করে চিঠি আদান প্রদানের মাধ্যমে জমে থাকা ভাবগুলোর বিনিময়ই মূলত আপনাকে উল্লসিত করে তুলেছে, আনন্দ দিচ্ছে। হয়তো প্রকৃত ভালো লাগার কারণ সেটাই, আমার লেখার ধরন নয়। আর হ্যাঁ, আমার প্রিয় খাবার তালিকায় উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। উদ্বিগ্ন হবেন না। ইতি সীমাহীন গগন। পরদিন বাইরে কোথাও গেলাম না আর। গোসল করলাম বেলা 11:30টার দিকে। তারপর ব্যালকনিতে বসে পাঙ্গুলিপিটা নেড়েচেড়ে দেখতে লাগলাম। তখনই মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসল। বাজার থেকে লুকিয়ে কিনে এনে রাখা হুকোটা বের করলাম। না, নেশা করার মতলবে নয়,
অনেকেই দেখি এটা টানেন, কৃষক থেকে শুরু করে এমনকি কতেক কবি সাহিত্যরাও। চুরুট বিড়ির চেয়ে নাকি এতে নেশা হয় বেশি। আমি তো নেশা করি না, তো আনলাম কেন? কারণ আমার বহুদিনের শখ, ব্যালকনিতে চেয়ারে হেলান দিয়ে বসবো আমি, তারপর সামনে টেবিলের ওপর রাখব লেখালেখির সরঞ্জামাদি, তার পাশে পঙ্গলিপি, এরপর খালি হুকোয় পানি ভরে মনের সুখে টানব। আর বুদবুদ শব্দে চারপাশে একটা সাহিত্য সাহিত্য আবহ তৈরি হবে। তখন মাঝে মাঝে আর চোখে পাঙ্গলিপির দিকে তাকাবো, আর সামনে কল্পনায় শিষ্যের বেশে নিজেকে কাচুমাচু হয়ে বসে থাকতে দেখে গম্ভীর স্বরে গুরুর মতো বলবো, বাছা, লিখে যেন তেন কোনো বিষয় নহে, ইহা এক মহা তাপস্বর বিষয়, তাপস্যা করো। যেই ভাবা সেই কাজ। খাটের নিচে রাখা হুকের ব্যাগটা হাতে নিয়ে ব্যালকনির দিকে পা বাড়ালাম। এমন সময় কেউ কলিং বেল চাপল। বেখেয়ালি মন সেটা হাত থেকে রাখতে ভুলে গেল। তা নিয়েই দরজা খুলে দিলাম। সাদিক সাহেব। ওনার কোমরে গামছা বাঁধা, হাতে পায়ে ধুলোবালির ছাপ। এবার নিজের হাতটা পেছনের দিকে নিয়ে ওনাকে সালাম দিলাম। জবাব দিলেন উনি, তারপর বললেন, জি যাব। তেমন কিছু না, ময়লা। না থাক, আমি ফেলে দিতে পারবো। আর কিছু না বলে দিয়ে দিলাম ওনার কাছে। তিনি অদূরেই সিঁড়িতে থাকা ময়লা ভর্তি পাটের বস্তায় সেটা ছুঁড়ে ফেলে দিলেন। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। উফ, চলে গেলেন উনি। হুকা নিয়ে একটি কথা না বললেই নয়। বাংলা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় হুকা শব্দটি প্রচলিত আছে। এটি একটি ধূমপানের যন্ত্র বিশেষ। মুঘল যুগে এদেশে ব্যবসারত ইংরেজ ও অন্যান্যরা একে হাবল বাবল বলেও সম্বোধন করত। এখন এর দেখা তেমন একটা মিলে না। এরপরও তথাকথিত মাজারের ওরজ, স্বঘোষিত ভবগুড়ে, সন্ন্যাসী, ফকিরদের আসরে এর দেখা মেলে। তবে হ্যাঁ, ধূমপান সেটা যেই করুক আর যে যন্ত্রের ধারাই করুক না কেন, ধূমপান ক্ষতিকর। এ থেকে সকলেরই বিরত থাকা উচিত। ততক্ষণে আজান হয়ে গিয়েছে। আমি অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য। ভাবছিলাম তিনি হয়তো আমাকে ডেকে নিয়ে বেরোবেন, কিন্তু না, তিনি আসলেন না। হয়তো ব্যস্ত আছেন। অপেক্ষা না করে এবার বেরিয়ে পড়লাম। শয়ে শয়ে মানুষ মসজিদে যাচ্ছে। কারোর হাতে পিতলের জগ, তো কারোর হাতে কলসি। কেউ বা কাচের বোতল নিয়ে যাচ্ছেন। এসবের ভিতর পানি। এগুলো মসজিদের সামনে সারি বেঁধে রেখে দেওয়া হয়। নামাজের পর মুসল্লিরা তাতে ফু দিয়ে যান। এই পানিকে পরা পানি ও উতার পানিও বলতে শোনা যায়। নামাজের পর শরীরটা নিস্তেজ হয়ে এলো। মসজিদে বসেও কয়েকবার হেলে পড়ছিলাম ঝিমুতে ঝিমুতে। বিছানায় পিঠ টেকাতেই কখন যে ঘুমিয়ে পড়লাম টেরও পাইনি। অতঃপর কলিং বেলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। সাদিক সাহেব নিশ্চয়ই। হ্যাঁ, তিনি আমাকে ডাকতে এসেছিলেন। অতঃপর হাত মুখ ধুয়ে নিলাম। চোখ মুখ ফুলে গিয়েছে কিছুটা। তারপর পাঞ্জাবি পরে চুলগুলো আছড়ে আয়নার সামনে নিজেকেই নিজে ঘুরে ফিরে দেখে নিলাম কেমন লাগছে। হাজার হোক, দাওয়াত খেতে যাচ্ছি বলে কথা। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপার কয়েক সেকেন্ড পরেই দরজা খুলে দেয়া হলো। একে তো কখনো দেখিনি। ৮-১০ বছর বয়সী একটি ছেলে। চেহারাটা মাশাআল্লাহ, বেশ মায়াবী। তাকেও সালাম দিলাম। আসসালামু আলাইকুম। কার কথা বলছো বলো তো? হ্যাঁ, আমি সে। চলো ভিতরে।
সাদিক সাহেবের বাকি ছেলে মেয়েরাও গ্রাম থেকে চলে এসেছে তাহলে। বললাম, তোমার নাম কি? বাহ, বেশ সুন্দর নাম তো। কে রেখেছে তোমার নাম? ও আচ্ছা। এমন সময় কেউ ভেতর থেকে ওকে ডাকলো। ও চলে গেল। আমি সোফায় বসে রইলাম। খেয়াল করলাম পেন্টিংগুলোর অবস্থা বদলে দেয়া হয়েছে। আরও নানান জিনিস নড়চড় করা হয়েছে, সাজানো হয়েছে নতুন মাত্রায়। পরিপাটি সবকিছু গোছানো ও পরিষ্কার, এমনটি সচরাচর দেখা যায় না। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, কিন্তু এভাবেই সবসময় থাকা দরকার। কিছুক্ষণ পর সাদিক সাহেব আসলেন, সাথে তায়েফও। ও ওর বাঁ হাত দিয়ে সাদিক সাহেবের ডান হাতের তর্জনী আঙুলটি মুষ্টি করে ধরে রেখেছে। সাদিক সাহেব ওকে নিয়ে এসে সোফায় বসতে বসতে বললেন, কেউ নিয়ে আসেনি? এই বলতে বলতে কক্ষের দিকে দৌড়ে চলে গেল ও। আমি এবার সাদিক সাহেবের দিকে তাকিয়ে অনেকটা জোর করেই মুচকি হাসার চেষ্টা করলাম। উনিও হাসলেন। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি, অথচ ভেতরে ভেতরে কৌতূহলের অন্ত নেই। ভাবছি, কে ছিল এটা? তাইফের বড় বোন, ওই হলদে পাখি, নাকি অন্য কেউ?